এখানে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভূত খেলারে। গল্প। ওসি ম্যাডামের চোখ খুলছে, হালকা হালকা চারিদিকে দেখতে পাচ্ছে। মাথাটা ব্যথা করছে, চোখেও অনেকটা ঝাপসা ঝাপসা লাগছে। হঠাৎ পূর্বের ঘটনা মনে পড়ায় দ্রুত হুড়মুড়িয়ে উঠে কম্পিউটার থেকে নিজের ফোনটা খুলে দ্রুত পায়ে ছুটে বেরিয়ে চলে যায়। বাইরে গিয়ে গাড়িটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দেয়। ফোনের ডিসপ্লে তাকিয়ে দেখে বিকেল প্রায় 5:30 বাজে, মানে একটু বাদেই সন্ধ্যা হবে। ওসি ম্যাডাম থানায় ফোন করে জানিয়ে দেয় আজ আর আসবে না, তার কিছু কাজ আছে। সে সকল ঘটনা চাপা দিয়ে যায়, কারণটা হয়তো অন্য কিছু। ওসি ম্যাডাম ড্রাইভ করার দিকে মনোযোগ দিতে পারছে না, মাথায় শুধু চিন্তা করছে। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায়। ক্ষুধা লাগলেও খাওয়ার উপর তার কোনো ইচ্ছা নেই, অনেকটা টায়ার্ড লাগছে তার। তাই আর দেরি না করেই ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। শাওয়ার নেওয়ার পর তার অনেকটা ফ্রেশ লাগছে, আর দু চোখ ঘিরে রাজ্যের ঘুম বিরাজ করে। তাই আর কিছুই না ভেবে দ্রুত ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা ছায়া জাতীয় কিছু ওসি ম্যাডামের চোখের উপর দিয়ে সরে যায়। ধর্মড়িয়ে উঠে বসে ওসি ম্যাডাম। উঠেই ভাবছে, কি ছিল ছায়াটা? আমার বাড়িতে মাত্র আমি একাই থাকি, আর কোনো কিছুর ছায়া আসতে পারবে না। তো এটা কি ছিল? ড্রয়ার থেকে বন্দুকটা হাতে নিয়ে ওসি ম্যাডাম বেরিয়ে গেলেন রুম থেকে। চারিদিকে খুঁজতে শুরু করলেন কে ছিল এখানে, কিন্তু কিছুই পেলেন না। ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তার মাথায় আবারও ঘুরপাক খাচ্ছে সারাদিনে ঘটে যাওয়া কাহিনীটা। যখন সে ফিরে আসলো তখন দারোয়ান আর ড্রাইভারের লাশ দুইটা ছিল না। যদি অন্য কেউ লাশ দুইটা সরিয়ে থাকে, তবে ওসি ম্যাডামকেও সরিয়ে রাখত বা তাকে উদ্ধার করত। কিন্তু যেখানে ওসি ম্যাডাম ঠিক একই জায়গায় ছিলেন, তবে অন্য কেউ সেখানে যায়নি। যদি তাই হয়, তবে ওদের দুজনের লাশ দুইটা সরালো কে? ওসি ম্যাডামের মাথা আবারও ব্যথা করছে। এদিকে রাত প্রায় 1:30 বাজে। ওসি ম্যাডাম এক কাপ কফি বানায়। কফি বানিয়ে সোজা বাড়ির ছাদে উঠে যায়। ছাদে দোলনা রাখা আছে, সেইখানে গিয়ে বসে কফির কাপটা হাতে নিয়ে হালকা ফু দিয়ে ঠান্ডা করছে, আর মৃদু চুমুক দিয়ে ভাবছে, কে এই অর্ঘ নামের ছেলে? কি লাভ হচ্ছে তার এভাবে নিরীহ মানুষদের হত্যা করে? আর ভিডিও দেখে মনে হলো কোনো মানুষ রিক্সাওয়ালাকে বাঁচায়নি। আর সিসি ক্যামেরার কাচের কথা মনে পড়তেই ওসি ম্যাডামের গায়ের লোম খাড়া হয়ে যায়। এই ভয়ানক মুহূর্তটা আবারও চোখের সামনে ভাসতে শুরু করে। ওসি ম্যাডাম চোখ বন্ধ করে ঘটনাটা বলার চেষ্টা করছে। হাত থেকে কফির কাপটা দোলনার উপরে রাখে। যদিও দোলনায় থাকে, তবে দোলনাটা দুলছে না। ওসি ম্যাডাম ভাবছে, জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। যে ব্যক্তির রাতে মারা গেছে, তার এই জীবন্ত দেহ কি করে সকল সত্যি সহ কথা বলতে পারে? গায়ে আগুন লেগে পুড়ে গেছে হাসপাতালে, তবে তখনও সেই ট্রাক ড্রাইভারের মৃত নিথর দেহ তারই চোখের সামনে। দেহ পড়ে আছে, আবার অবিকল একই মানুষ কথা বলছে, তার সাথেই যাচ্ছে। কি করে? দেহ রেখে অবিকল একই সময়ে দুজনের শরীরে আগুন লেগে উদা হলো কিভাবে? আর যদি তাদের শরীরের কোনো চিহ্নই না থাকবে, তবে ওই রাতে ডাক্তাররা চিকিৎসা করলো কিভাবে? হাসপাতালে গেলে অবশ্যই ইনজেকশন লাগাতে হয়েছে। যদি ওইটা তাদের অবয়ব হয়, তবে কোনো প্রকারে তাদের স্পর্শ করা যাবে না। কিন্তু এখানে বিষয়টা ভিন্ন, তাদের স্পর্শ করা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, দেখা যাচ্ছে। আবার তাদের মৃত্যু হয়েছে অনেক আগেই। এটা কিভাবে সম্ভব? আর ওই কালো ছায়াটাই বা কে ছিল? এত শক্তিসম্পন্ন আলোর সমান বেগে রিকশাটা সরিয়েছে, আর কিভাবে সেই সময়ই
ক্যামেরায় আঘাত করেছে। স্পষ্ট দেখা গিয়েছে তার সুচালো দাঁতের জন্যই ক্যামেরা নষ্ট হয়েছে। কি ছিল এসব? কেন হচ্ছে এমন? উফ, আর কিছু ভাবতে পারছে না সে। নিজের মাথায় নিজেই কয়েকটা থাপ্পড় মারলো। আর মনে কফির কাপটা আবারও হাতে নিয়ে চুমুক দিতে গিয়ে অবাক হয়ে গেল। মাত্র 2-3টা চুমুক দিয়েছে কফিতে, এর মধ্যেই কাপটা খালি হয়ে গেছে। অবাক হয়ে ধরফড়িয়ে কাপের মধ্যে তাকালো। অবাক হয়ে দেখলো কাপটা খালি। কাপ থাকা স্থানে অর্থাৎ দোলনার উপরে তাকালো। দোলনার উপরে তাকিয়ে ওসি ম্যাডাম আবারও চমকে গেল। একটা ছোট কাগজ রাখা, হয়তো কাপের নিচে রাখা ছিল। ওসি ম্যাডাম অতি দ্রুত কাগজটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলো। কাগজে লেখা, আমার পিছনে লাগতে আসবেন না। আপনাকে ছেড়ে দিয়েছি, পরের বার নাও ছাড়তে পারি। আমি কোনো খারাপ কাজ করছি না। আর লাশগুলো সকালে শনাক্ত করবেন। আর হ্যাঁ, একটা কথা ভাবছিলাম বলবো না, তবুও বলছি। আপনাকে দেখে মনে কেমন জানি মায়া মায়া ভাব হচ্ছিল, তাই ছেড়ে দিয়েছি। আর আপনার ঠোঁটের ছোঁয়াটা দারুণ মিষ্টি। কাগজটা পড়েই ওসি ম্যাডাম নিজের ঠোঁটে হাত দিল। হঠাৎ ওসি ম্যাডামের মনে বিষের রাগ উঠে আসলো। ওসি ম্যাডাম একাই রাতে চিৎকার করে বলতে শুরু করলো, তুই যত বড়ই খুনি হয়ে থাকিস না কেন, নিজেকে চালাক মনে কর। তোকে আমি 3টে খুনের সাজা মেলাবো। চ্যালেঞ্জ থাকলো, তোর সাথে তৈরি থাকিস। আমি রুহি, আর এই রুহি কোনোদিন নিজের কর্মের থেকে সরে আসার মেয়ে না। না হয় পরের খুনটা আমি হব, তবে আমি তোর পেছন ছাড়বো না। তোর চেহারা আমি সকলের সামনে বের করবই। হঠাৎ ওসি ম্যাডাম ওরূপে রুহির বাড়ির সাথে হা হা হাসির শব্দ হতে শুরু করলো। রুহি 2 হাত কানে দিয়ে আবারও চিৎকার করে বলল, কে তুই? সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে থাকিস কেন? হঠাৎ একটা পুরুষ কণ্ঠের শব্দ আসলো। অর্ঘ, অর্ঘ, অর্ঘ। রুহি কানে হাত রাখা অবস্থায় বলল, উফ, কে এই অর্ঘ? পরিচয় বল। আবারও সেই কণ্ঠে বলল। ছদ্মবেশী অর্ঘ। কথাটা ওসি ম্যাডামের কান পর্যন্ত আসতেই হঠাৎ পিঠে একটা বড় ধরনের ধাক্কা খায়। নিজেকে সামলে রাখতে পারে না, ফলে ছুটে গিয়ে ছাদের শেষ সীমানায় চলে যায়। আবারও আরেকটা ধাক্কা লাগে, আর সাথে সাথে ছিটকে পড়ে যায় ছাদ থেকে। রুহি পড়ে যাচ্ছে ছাদ থেকে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, মুখটা থেতলে যাবে ভেবে। হঠাৎ রুহি ধরফড়িয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, তবে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা স্বপ্ন ছিল। এটা হতে পারে কোনো সাবধান বাণী। রুহি পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল। পানির গ্লাস রাখতে গিয়েই অবাক, গ্লাসের নিচে একটা চিরকুট। হঠাৎ জানলা থেকে একটা ছায়া সরে গেল। তবে কি স্বপ্নটা সত্যি হবে? আর কি আছে এই চিরকুটে? চিরকুটটা দেখতে একদম স্বপ্নের চিরকুটের মতো, তবে কি স্বপ্ন বাস্তব হবে? রুহি দ্রুত রুমে আলো জ্বালিয়ে চিরকুটটা খুলল। চিরকুটে লেখা, আমি জানি আপনি কেমন, চুপচাপ ছাদে আসুন, আমি অপেক্ষা করছি। বাকি কথা না হয় সামনাসামনি বলা যাক। চিরকুটটা পড়ে কিছুটা হলেও শান্ত লাগছে নিজেকে। এবার সকল রহস্যের সমাধান হবে ভেবে ওসি ম্যাডামের মনটা অনেক খুশি। ওসি ম্যাডাম ড্রয়ার থেকে বন্দুকটা বের করলো। বন্দুকে গুলি লোড করে 2 হাত দিয়ে ভালো করে ধরলো, যাতে সহজ আঘাতে না পড়ে। অর্ঘ একজন ছদ্মবেশী খুনি আর অনেক সাহসী। তার সামনে খালি হাতে যাওয়া যাবে না। জেনে শুনে সাপের গায়ে পাড়া দেয়া যাবে না, তাও যদি হয় বিষাক্ত সাপ। রুহি টিকটিক করে চারিপাশের পরিবেশ দেখছে আর ছাদের দিকে যাচ্ছে। যথেষ্ট মাথা ঠান্ডা রেখে চলতে হবে। বিপদ নিজে থেকে আমন্ত্রণ করেছে, তার পাতা ফাতে পা দেয়া যাবে না। তাই নিজের বুদ্ধিতে চুপচাপ যাচ্ছে। ছাদে ওঠার আগেই সেখানে থাকা বাল্বটি জ্বালালো, তবে বাল্বটা জ্বলছে না। অবাক হয়ে গেল, কারণ বাল্বটা নষ্ট হওয়ার কথা না, তারপরেও জ্বলছে না কেন? রুহি
ছাদের মধ্যে পা রাখতেই শরীরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। পরিবেশ একেবারে শান্ত দেখা যাচ্ছে। হঠাৎ রুহির আশেপাশে কিছু একটা উড়তে শুরু করলো। আকারে ছোট, কিন্তু পাখিদের থেকে বড়। রুহি উড়ার শব্দ শুনে সেই দিকে বারবার বন্দুক তাক করলো। বেশ অনেক জোরেই উড়ছে। রুহি একবার এইদিকে একবার ওই দিকে দেখছে। হঠাৎ উড়ার শব্দটা রুহিকে ছেড়ে সামনের দিকে এগিয়ে থেমে গেল। রুহি বন্দুক উঁচু করে সামনের দিকে পা বাড়ালো। আকাশে চাঁদের আলো তেমন না, টিপ টিপ করে দেখা যাচ্ছে। 3-4 হাত সামনের বস্তু দেখা যাচ্ছে। রুহি উড়ে যাওয়া বস্তুর দিকে যেতেই থাকলো। হঠাৎ রুহির সামনে একটা ছেলের অবয়ব ভেসে উঠল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বন্দুকটা তার দিকে দিয়েই ঠাস 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 করে তার অবয়বে 3টা গুলি ছুড়ল। বন্দুকের মুখে সাইলেন্সার লাগানো, ফলে বেশি একটা শব্দ হলো না। গুলি নিক্ষেপ করার পরেও সামনে থাকা ব্যক্তি একদম নিজের অবস্থানেই আছে, কোনো পরিবর্তন হলো না। রুহি আশা করেছিল হয়তো সে মারা যাবে আর থেমে যাবে এই হত্যাকাণ্ড। না আসবে তার ফোনে মেসেজ, না হবে এরকম রহস্যময় মৃত্যু। আর কেউ মৃত্যুর পরেও না পড়বে নিজের অস্তিত্ব বজায় রেখে শরীরে আগুন লাগিয়ে ভয়াবহ মৃত্যু। কিন্তু আশাস্বরূপ কিছুই হলো না। এবার সামনে যে ছিল সে রুহির দিকে ফিরল। কাঁধে থাকা সাদা জন্তুটা এবার তার হাতে গিয়ে বসলো। জন্তুটার দেহটা সাদা, লোমে ভর্তি, এক হাতের সমান লম্বা ফুলন্ত লেজ, সারা শরীরে ফুলন্ত লোম, পিঠে 2টা ডানা, না বড় না ছোট, মাঝারি আকারের ডানা নিয়ে কোলে বসে আছে। আর সে তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক দিনের পরিচয়। ব্যক্তিটা রুহির দিকে ফিরেই রুহিকে উদ্দেশ্য করে বলল, এত ক্ষিপ্ত হয়ে কি হবে? মৃত্যুর পরেও আবারও জীবন দিলাম আমাকে মারার জন্য? রুহি কথাটা শুনেই অবাক হয়ে গেল। সে বলছে মৃত্যুর পরেও জীবন দিয়েছে কি তাকে মারার জন্য? এর মানে কি? রুহি কিছু বলার আগে সে বলল, কিছুক্ষণ আগে তুমি যে স্বপ্নটা দেখছো সেটা কি ছিল? রুহি মনে মনে ভাবছে। একটু আগে তো আমি স্বপ্নে ছাদ থেকে পড়ে মারা যাচ্ছিলাম, সেটা তো স্বপ্ন ছিল। এবারও কিছু বলার আগে লোকটা বলল, হুম, ঠিক ধরেছ। তুমি মারা যাচ্ছিলে না, মারাই গেছো। রুহি ভাবছে। মানে কি এসবের? পূর্ণ শরীরে আমি এখনো বেঁচে আছি, আর উনি বলেন আমি নাকি মারা গিয়েছি। এবারও রুহি উত্তর দেওয়ার আগে সে বলল, মারা যাওনি, তবে গিয়েছিলে, আর এখন বেঁচে আছো। রুহি ভাবছে। মানে আমি কখন মারা গেলাম আর কখন আবার বেঁচে উঠলাম? রুহির উত্তরের আগে সে বলল, তুমি অতীতে গিয়ে মারা গিয়েছিলে, তবে তোমার মুখটা দেখে মায়া লাগছিল, যার কারণে আবার সময়চক্র বদলে তোমায় বাঁচিয়েছি। রুহি ভাবছে। লোকটা নিশ্চয়ই পাগল, তা না হলে সময়চক্র বদলানোর চিন্তা করতো না। লোকটা হেসে বলল, না না, আমি পাগল না, তার থেকেও বেশি। রুহি ঘটনাটা ভাবছে, কারণ সে তার সামনে একটাও কথা বলেনি, তবে প্রত্যেকবার তার চিন্তা অনুযায়ী উত্তর পেয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি যা ভাবছি লোকটা বুঝতে পারছে না কি, কিন্তু হুবহু আমার মনের মতো উত্তর দিচ্ছে। কিভাবে? লোকটা আবারও বলল, আমি মাইন্ড পড়তে পারি, মানে মাইন্ড কন্ট্রোল করতে পারি। রুহি লোকটার কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। মাইন্ড কন্ট্রোল করতে পারে মানে? তবে কি উনি মানুষ না? আবারও সে বলল। না, আমি মানুষ না। এবার রুহি কিছু চিন্তা না করেই বলল, কেন করছেন এসব? কি লাভ আপনার? আর কে আপনি? সামনে থাকা লোকটা বলল, আমি অর্ঘ, আর একটা বিশেষ কাজে এসেছি। রুহি বলল, আপনার বিশেষ কাজটা কি? নিরীহ মানুষদের হত্যা করা, সাধারণ মানুষদের আতঙ্কে রাখা? বলুন।
রুহির কথা শুনে লোকটা দ্রুত বেগে সামনে এসে রুহির গলা ধরে চিলেকোঠার ঘরের দেয়ালের সাথে চেপে ধরলো। 6 ফুট লম্বা ব্যক্তি, তার উপর হাত যতটা লম্বা হয় ততটা উপরে উঁচু করে ধরে রেখেছে। রুহি 2 হাত দিয়ে গলা ছাড়ানোর চেষ্টা করছে। অনেক চেষ্টা করার ফলেও কোনো প্রভাব ফেলতে পারছে না। রুহি ওয়াক ওয়াক করতে শুরু করলো। রুহির অবস্থা খারাপ ভেবে অর্ঘ্য রুহিকে নিচে নামালো। নামিয়েই রুহিকে বলল, দয়া করে ক্ষমা করে দিবেন ম্যাডাম, আমার বিরুদ্ধে কোনো কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। আর আমি কোনো সাধারণ মানুষকে মারছি না। যদি তাই করতাম তবে 2 দিনেই বাংলাদেশের মানুষের অস্তিত্ব ছিল বা আছে সেটা পৃথিবীতে রহস্য থাকতো। রুহি ছাদে বসে পড়েছে। গলায় প্রচন্ড ব্যথা করছে। নরম শরীরে শক্ত হাতের রাগান্বিত আক্রমণে গলা প্রায় ছিঁড়ে যাচ্ছিল। গলার ব্যথায় কথা বলতে পারছে না। রুহির এরকম অবস্থা দেখে অর্ঘ্য নিচু হয়ে রুহির গলায় হাত বুলিয়ে দিল। অর্ঘ্যের হাত থেকে হালকা নীল আভা বের হয়ে রুহির গলায় পড়ছে। আস্তে আস্তে রুহির গলার ব্যথা উধাও হয়ে গেল। একদম সুস্থ হয়ে গেছে মুহূর্তেই। ঘটনাটা দেখে রুহি কিছুটা অবাক হয়েছে। কিভাবে সম্ভব এটা? রুহি বলল, কে আপনি? আর কি চান? আর এত অসাধারণ ক্ষমতাগুলো কিভাবে পেলেন? আর আপনি যাদের হত্যা করেছেন তারা জীবিত থাকে কি করে? অর্ঘ্য বলল। আমি এসবের উত্তর আপনাকে দিতে বাধ্য না। রুহি বলল, আমি একজন প্রশাসনের সহকারী পুলিশ অফিসার। আমার এলাকায় কিছু করতে হলে বা করলে সেই বিষয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে। আপনি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। কেন মারলেন এদের? কী দোষ করেছিল এই দারোয়ান? কী দোষ করেছিল ওই ট্রাক ড্রাইভার? হয়তো এখনও তাদের পরিবার জানে না তারা মারা গিয়েছে। অর্ঘ্য কিছুটা রেগে পড়ল। আপনাদের নিয়ম কতটা, যতটা আপনাদের কাছে প্রমাণ থাকে। আপনি কি জানেন প্রতিদিন এই দেশে কতগুলো ধর্ষণ হয়, কতগুলো মার্ডার করা হয়? আপনারা যাদের ধরতে পারেন তাদের শাস্তি দেন, আর যারা গোপনে ক্রাইম করে তাদের কি শাস্তি দেন? যারা আইনের কাছে টাকা দিতে পারে তাদের পক্ষে আপনাদের আইন থাকে। যারা পারে না গাড়ি ভাড়া দিয়ে থানা পর্যন্ত আসতে, তারা কি বিচার পায়? বিচার পাবে কি করে তারা? পাবে না তো। সেখানে আপনার এই আইনিকতা কোথায় থাকে? কয়টা জানোয়ার মিলে আমার আম্মুকে মেরে ফেলেছে, তার কি বিচার করেছেন? অন্য জাতির নারীদেরকে ধর্ষণ করে হত্যা করে, এর কি শাস্তি দিয়েছেন? আমাকে রাগাবেন না। জানি না রাগ উঠে গেলে আমি কি করব। অর্ঘ্যের বলা কথাগুলো শুনে রুহি স্তব্ধ হয়ে গেছে। সে কখনো ভাবতে পারেনি এমন কিছু হবে। তবে এই ছেলেটার বাড়ি কোথায়? কি তার পরিচয়? অর্ঘ্য আবারও বলল, আমি পৃথিবীতে থাকি না। আজ 2 দিন হলো আমি এই গ্রহে এসেছি। আমি বিপি গ্রহে থাকি। বিপি মানে ভ্যাম্পায়ার গ্রহ, যেখানে আমার সকল জাতি আছে। আমাদের রাজার নাম জিত। ভ্যাম্পায়ার রাজ্যের তার কড়া শাসন চলে। কেউ যদি তার কথা বা কর্মের বিরুদ্ধে যায় তখন তাকে ভ্যাম্পায়ার রাজ্য ত্যাগ করতে হয়। আমরা জিত কিংয়ের রাজ্যেতে সকলে সুখী ছিলাম। আমার বয়স তখন 10 বছর। আমার মা ছিলেন একজন সাধারণ ভ্যাম্পায়ার, আর আমার বাবা ছিলেন একজন পৃথিবীবাসী। আপনাদের এখানকার পশ্চিমা জঙ্গলের গুহার দ্বারা আমাদের গ্রহের সাথে আপনাদের যোগাযোগের রাস্তা। পৃথিবীবাসী এই গুহা সম্পর্কে জানে না, আর জানলেও যেতে পারে না, কারণ ডায়মন্ড স্টোন ছাড়া ওই গুহা এখন আর খোলে না। আগে একটা সময় ছিল যখন সকলে যে কোনো সময় পৃথিবীতে যাতায়াত করতে পারত। আমাদের ভ্যাম্পায়ার রাজ্য থেকে প্রায় সকলে পৃথিবীতে দেখতে আসতো। আমার মাও তেমনি ছিল। এক সময় আমার মা পৃথিবীতে এক পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর সেই পুরুষ আমার বাবা। তখন সব কিছুই স্বাভাবিক ছিল। আমার মা প্রতি রাতে আসতেন বাবার সাথে দেখা করতে। মায়ের কাছে সুপার পাওয়ার না থাকায় পায়ে হেঁটে আসতে হতো। আমার বাবা জঙ্গলের পাশেই থাকতেন।
মা প্রতি রাতে পায়ে হেঁটে আসতেন, আমার জন্মের পর আমাকে রেখে আসতেন। হঠাৎ একদিন মা আসছে বাবার সাথে দেখা করতে। গভীর রাত, চারিপাশে অন্ধকার ভর করা। আমার মা ছিল অনেক সুন্দরী, অন্ধকারেও মাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর তখন ওই জঙ্গলে বসেছিল 7 জন যুবক, নেশা করছিল। আর তাদের সামনেই আমার মা পড়ে। তাদের লোভনীয় দৃষ্টি দেখে মা দ্রুত দৌড়ে পালাতে চাই, কিন্তু তাদের সাথে পেরে ওঠে না। কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে। আর ওই জানোয়ারগুলো মায়ের সাথে খারাপ ব্যবহার করে মাকে মেরে ফেলে। মায়ের মৃত্যু সংবাদ বাবার কাছে পৌঁছে যায়, আর বাবা কষ্টে আত্মহত্যা করে। আমি এমন একজন অভাগা যে জন্মের পর পিতার দেখা পাইনি। বুঝতে শেখার আগেই মা বাবা দুজনই মারা গিয়েছে। বলুন, তখন আপনার এই আইন কোথায় ছিল? সেদিন তো কেউ ওই জঙ্গলের দর্শন করে মারা নারীটার ঘাতকদের বিচার করেনি। কোথায় ছিল আপনার আইন? উত্তর দিন, দিন উত্তর। অর্কের কথা শুনে রুহি কাঁদছে, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কিছু বলার। বাকরুদ্ধ, রুহি নিথর হয়ে গেছে। তার ভাবতেও কষ্ট হচ্ছে, সে একজন মানুষ, এত নিকৃষ্ট মানুষ আছে ভাবতে বুকটা ফেটে যাচ্ছে। যে আইন নিয়ে সে বড়াই করে, সেই আইন কিছুই করতে পারে না। তাদের কাছে আগে প্রমাণ চাই, প্রমাণ ছাড়া কিছুই করতে পারে না তারা। আর প্রমাণের অভাবে কত নারী এভাবে মৃত্যুবরণ করে। অর্ক ডান হাত উঁচু করে বাল্বের বরাবর রাখলো। হঠাৎ আলো জ্বলে উঠল। এবার রুহির সামনে থাকা ব্যক্তিকে স্পষ্ট দেখতে পারছে। সুন্দর একটা পুরুষ তার সামনে, বলা যায় রুহির ক্রাশ। অর্ক কাছে দেখে রুহি বলল, আমি আপনাকে সব প্রকার সাহায্য করব, তবে আপনি নিরপরাধ কাউকে কিচ্ছু করতে পারবেন না। অর্ঘ বলল, আমি নিরপরাধ কাউকে কিছু করি না, আর অপরাধ দেখলে তার বিরুদ্ধে যাই। কাল রাতে রিক্সা চালক বিনা অপরাধেই ওই জানোয়ারের গাড়ির নিচে চাপা পড়ছিল, তাকে বাঁচালাম। ইচ্ছা করছিল ওইখানেই ওকে মেরে ফেলি, কিন্তু ওখানে মারলে সকলে জানতে পারবে, তাই সরিয়ে ফেলছি। আমাকে আমার রাজা আদেশ করেছেন সবগুলো জানোয়ারকে মারতে। এখন আমি চাই না আপনি আপনার আইনের বড়াই করে আপনি না পারবেন আমার মা বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দিতে, না পারবেন তাদের ফিরিয়ে দিতে। আপনার হাত পা আইনের সুতায় বাঁধা। আপনাকে কিছু করতে হলে প্রমাণ দেখাতে হবে, কিন্তু আমার রাজার বিচার কেন্দ্রে প্রমাণ লাগে না। যে দোষী সে সাজা পায়। আমার রাজা আমাদের এমন শিক্ষা দেয়নি যে আমি বা আমার ভ্যাম্পায়ার জাতির কোনো ভুল করব। আমার মায়ের মৃত্যুর পর নতুন ও কঠিন আইন তৈরি হয়। রাজার অনুমতি ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারবে না। মায়ের মৃত্যুর 15 বছর পর আমি ফিরে এসেছি এই পৃথিবীতে। আমি আমার মা বাবার মৃত্যুর বদলা নিব, শত্রুদের মেরে। তো আশা করি সবটা জানার পরেও আপনি আমার পথের কাঁটা হবেন না। আমাদের নিয়মে যে আমাদের সন্দেহে বা আমাদের পিছনে লাগে তাদের মৃত্যু দিতে হয়, এই সংবিধান আমরা জানি। তবে যখন আমি ভবিষ্যৎ দেখি তখনই আপনাকে দেখি। আর স্বপ্নে যে ঘটনাটা দেখেছেন ওটা আপনার সাথে এই মুহূর্তে ঘটা কাহিনী ছিল। আপনার মায়াভরা মুখ দেখে বুকটা কেমন কেমন করে উঠল। আমি একজন ভ্যাম্পায়ার অবশ্যই, কিন্তু আমার বাবা একজন আপনার মতো সাধারণ মানুষ ছিল। তারও কিছু গুণ আমার মধ্যে বিরাজমান, যার কারণে আজ আপনার উপরে আমি দুর্বল। আপনাকে আমি দীর্ঘ 5 বছর ধরে জানি। আজ যা যা ঘটেছে বা কাল যা যা ঘটবে সবই আমার জানা। আপনার স্বপ্নেও অনেকবার এসেছি, তবে আপনি যখন আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন তখনই চলে গিয়েছি। আমি চাই না কারো মায়ায় জড়াতে। আমি চাই না আমার মায়ের মতো ভুল করতে। তবে পৃথিবীর ভাষায় কী বলে জানো? ও হ্যাঁ, ভালোবাসা, প্রেম ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ, এটাই। এই দুর্বলতাকে আপনাদের গ্রহের বাসিন্দারা বলে প্রেম।
আমিও আপনার প্রেমে পড়েছি। আমি স্বপ্নেই আপনার কাছে আসতাম, তবে কখনো কথা বলিনি, শুধু দেখতাম। আর এই মহাশক্তি আমাদের রাজাই আমাকে দিয়েছে। সে চাই আমি প্রতিশোধ নিয়ে আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যাই, কিন্তু আমি আমার মায়ের মতো ভুল করব না। আচ্ছা, আপনাকে সব কিছু বলা শেষ, এবার আমি আসি। বলেই অর্ঘ্য পিছনে পা সরিয়ে নিল। দু এক পা করে রুহির থেকে দূরে সরে যাচ্ছে। রুহির কান্না থেমে গেছে। চোখের নিচে জমে থাকা জল শুকনো হয়ে গেছে। হঠাৎ রুহি দৌড়ে গিয়ে অর্ঘ্যকে জড়িয়ে ধরল। এত জোরে গিয়েছে যে অর্ঘ্য ছাদে চিত হয়ে পড়ে গিয়েছে, আর রুহি তার বুকের উপর। রুহি অর্ঘ্যের মুখে চুমুতে ভরে দিচ্ছে। রুহি বলল, যদি আর একবারও বলেন আমাকে রেখে চলে যাবেন, তাহলে আপনার নামে মনচুরির কেস করব। যদি রেখেই যাবেন তবে স্বপ্নে আসেন কেন শুনি? যদি ভুলে দূরে থাকবেন তবে আপনার মায়ায় জড়ালেন কেন শুনি? জানেন, আমি এখনো বিয়ে করিনি কেন? কারণ আমার মন বলতো আমি আমার স্বপ্নের রাজাকে অবশ্যই পাবো। নিজের ওপর বিশ্বাস ছিল, আর সব রাতে স্বপ্নে দেখতে দেখতে না জানি কবে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে সময় কাটানোর জন্য আমি প্রতি রাতে 9টার দিকে ঘুমিয়ে যেতাম, আর আপনি শেষ রাতে আসতেন আমার কাছে। আমার যে কত রাগ হতো তখন যখন দেখতাম 12টা বাজে, তবু আপনি আসেননি। মনে হতো বন্দুকটা আপনার কপালে রেখে ঠাস ঠাস করে গুলি করি। এ কথা বলে আবারও অর্ঘ্যের মুখে হাজারো চুম্বন শুরু করলো। অর্ঘ্য নিজের পোষা প্রিয় বিড়ালটার দিকে তাকালো। বিড়ালটা কাচুমাচু করছে, মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। অন্যদিকে মুখ করে বসে আছে, লেজ গুটিয়ে কাচুমাচু করছে। রুহিও বিড়ালের অবস্থা দেখে লজ্জা পেয়ে অর্ঘ্যের বুকে মাথা রাখলো। রুহি বলল, আচ্ছা, আর কয়েকজনকে মারবেন শুনি? হুম হুম। অর্ঘ্য বলল, অনেকজন বাকি আছে এখনো, আর আপনি তো একজন পুলিশ। বেনামিকুনির সাথে এত সম্পর্ক কিসের? দূরে থাকুন, আমি আপনার হাতে বন্দি হতে চাই না। রুহি বলল, মিস্টার ছদ্মবেশী ভ্যাম্পায়ার, আপনাকে থানায় বন্দি করে রাখা যাবে না জানি, তবে মনের জেলে বন্দি করলে আপনি যেতে পারবেন না সেটাও জানি। অর্ঘ্য বলল, কাল থেকে প্রতিশোধ নিব, তারপরে আপনার ব্যবস্থা করব। বলেই অর্ঘ্য উঠে গেল। তার চোখটা লাল হয়ে গেছে, মাথায় থাকা ব্রাউন রঙের চুলগুলো উঠছে। উঠে দাঁড়িয়ে ছাদ থেকে সোজা নিচে লাফ মারল। হঠাৎ দুইটা ডানা মেলে উপরে উঠতে শুরু করলো। বিড়ালটাও কালো রং ধারণ করে ফুরফুর করে ছোট ডানা দিয়ে পাখির মতো উড়ে অর্ঘ্যের সাথে চলে গেল। রুহি রুমে চলে গেল, খুশি খুশি মনে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে করতে টিভির সামনে বসলো। টিভির ব্রেকিং নিউজ চলছে। আজ রাতে 3 জন মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন ব্যবসায়ী, একজন ট্রাক ড্রাইভার, একজন দারোয়ান। এখনও ঠিক করে বোঝা যাচ্ছে না তাদের মৃত্যুর কারণ। সকল নিউজ পেতে আমাদের মনের কথা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে করতে টিভির সামনে বসলো। টিভির ব্রেকিং নিউজ চলছে। আজ রাতে 3 জন মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন ব্যবসায়ী, একজন ট্রাক ড্রাইভার, একজন দারোয়ান। এখনো ঠিক করে বোঝা যাচ্ছে না তাদের মৃত্যুর কারণ। সকল নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। টিভির ঘটনাটা দেখে রুহি ঠান্ডা হয়ে গেছে, নাস্তা গলায় আটকে গেছে। সে এই এলাকার সরকারি কর্মকর্তা। এই সকল খুনের তত্ত্বাবধানের দায়িত্ব তার ঘাড়েই পড়বে। যদিও সে আসল খুনিকে চেনে, তবে তার বিরুদ্ধে কোনো আইনত শাস্তি দিতে পারবে না। যদি সে মানুষ হয় তবে তার জন্য পৃথিবীর আইন প্রাপ্য। এখনো ভিন্ন গ্রহের প্রাণীদের জন্য আইন তৈরি হয়নি, আর আমরা পৃথিবীবাসী তো জানিও না অন্য গ্রহে কোনো প্রাণী আছে কিনা। অনেক গুজব শোনা যায় এলিয়েন নিয়ে, এমনকি এলিয়েনের শারীরিক কিছু ধারণা নিয়ে অনেক মুভি তৈরি হয়েছে।
তবে সেগুলো কাল্পনিক, আমরা সবাই জানি। কিন্তু যদি এই কেসটার দায়িত্ব তার উপর পড়ে, তবে সে কখনোই পূর্ণ করতে পারবে না। আর নিজের দায়িত্ব না পারলে উপর মহল থেকে অনেক প্রেশার পড়বে। এখন সে কি করবে কিছুই মাথায় আসছে না। হঠাৎ চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে, কারণ তাকে কেউ একজন ফোন করেছে। ফোনটা হাতে নিয়েই চোখ কপালে, কারণ উপর মহল থেকে ডিআইজি স্যার ফোন করেছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল,